আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। আজকে কথা দিয়েছিলাম ক্লাসে আসবো, তো বরাবর মধ্যে ক্লাসে চলে আসলাম। তো বন্ধুরা, তোমাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের ক্লাসে আমরা কিন্তু কারকের দ্বিতীয় পর্ব করাচ্ছি। তো কারকের দ্বিতীয় পর্বতে আমরা জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে আমরা সম্প্রদান, অপাদান এবং অধিকরণ পড়ব। এবং আগে যে তিনটা প্রকার, সেই তিনটা প্রকার কিন্তু আমরা ইতিমধ্যে প্রথম পর্বে পড়ে ফেলেছি। তো তোমাদের রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা প্রথমেই ক্লাসে আসছো তারা এই ক্লাসটা শেয়ার করবে। আর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে যে দেখো আমাদের উপরে একটা ক্যাপশনে লিঙ্ক রয়েছে, আমাদের 10 মিনিট স্কুলের লিঙ্কটা। সেই লিঙ্কটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপের লিঙ্ক। সেখানে তুমি সব ধরনের কন্টেন্ট, এডুকেশন কন্টেন্ট, একাডেমিক ভিডিও, ব্লগ, স্টুডেন্ট নোট সব কিছু তুমি একবারে পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই প্রত্যেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করবে। আর আজকে আমাদের এই ক্লাসটার সাপোর্টে রয়েছে গুড লাক। তো গুড লাকের সাপোর্টে আমরা এই ক্লাসটা করছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে যে রিকোয়েস্টটা করছি সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এই ক্লাসটা শেয়ার করে দিবে। তো চলো আমরা প্রত্যেকে ক্লাসটা শেয়ার করি। আর তোমার কাছ থেকে আমি ঠিক 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, তার কারণ এই সময়টাতে আমি কিন্তু ক্লাসটা শেয়ার করব। তো বন্ধুরা চলো, তুমিও ক্লাসটা শেয়ার করো, আমিও ক্লাসটা শেয়ার করি। ওকে বন্ধুরা, আমি কিন্তু ক্লাসটা শেয়ার করে দিয়েছি। এখন তোমাদের দায়িত্ব ক্লাসটা শেয়ার করা এবং তোমাদের কার কি সমস্যা সেই সমস্যাগুলো আমার কাছে শেয়ার করা। তোমাদের একটা পোস্ট করেছিলাম, যে পোস্টের মধ্যে আমি লিখেছিলাম যে তোমাদের কার কি সমস্যা সেটা দেখানোর জন্য। অনেকেই তোমরা বলেছো যে আমরা বাংলা সেকেন্ড পার্টে এমসিকিউটাতে খুব ভালো করে বুঝতে পারছি না। আজকে আমি তোমাদের এমসিকিউর পাশাপাশি আরো অন্যান্য যে প্রবলেমগুলো, সেই সকল প্রবলেম নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা চলো আমরা ক্লাসে চলে যাই এবং আমাদের যে ক্লাসের যে মূল আলোচনা, অর্থাৎ আজকের ক্লাসে আমরা সম্প্রদান, অপাদান কারক এবং অধিকরণ কারক পড়ব। তোমরা একটু আমাকে জানিয়ে দাও তো কে কোথা থেকে ক্লাস করছো। তোমরা কে কোথা থেকে ক্লাস করছো এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা এই মুহূর্তে কোথায় কোথায় রয়েছে। তোমরা প্লিজ আমাকে একটু জানিয়ে দাও। আর তোমরা কারা কারা ক্লাসে অংশগ্রহণ করলে আমি তাদের নামটা একটু প্রথমে পড়ার চেষ্টা করব। আমাদের ক্লাসে যারা যারা অংশগ্রহণ করছো তারা অনেকেই কিন্তু অলরেডি, আমি বলার আগেই কিন্তু অনেকেই কমেন্ট করে দেখেছো। যেমন রেহান আজিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে হ্যালো জানাচ্ছে হচ্ছে আরিফ। তারপর রেহান আজিম জিজ্ঞেস করছে কেমন আছো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আনোয়ারুল্লাহ তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। জাওয়াদ তুমিও সালাম দিয়েছো। সবাইকেই যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেকে ওয়ালাইকুম আসসালাম। সাদিক তুমি ক্লাস করছো নারায়ণগঞ্জ থেকে এবং চট্টগ্রাম থেকে। প্লাবন তালুকদার তুমি সবসময় থাকো। আনারুল্লাহ ঢাকা থেকে। তারপর হচ্ছে হ্যাঁ আনারুল্লাহ তুমি বলছো শেয়ার ডান। ওকে, যারা যারা শেয়ার ডান করছো তারা শেয়ার করে দাও। প্লাবন তালুকদারও শেয়ার করে দিয়েছো। রাব্বি হাসান তুমিও শেয়ার করে দিয়েছো। ওকে, তুমি এইমাত্র এসেছো, ক্লাস করছো, ফাইন। ওকে, তাওসিফ তুমি হ্যালো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে পারভেজ তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ধ্রুব তুমি হাই দিয়েছো। জাহাঙ্গীর কবির বড়বই থাকো। কুদরত আলী। তারপর হচ্ছে আহ, এই একটা আইডি পাচ্ছি, কাঁচা অঙ্কের ছেলেটি, তুমিও সালাম দিয়েছো, যদিও এই নামে কোনো আসলে আইডি হয় না আর কি। আচ্ছা, অ্যান্ড দেন যাওয়ার কারা কারা তুমি ক্লাসে জয়েন করছো আমি তাদের নামগুলো একটু পড়ে যাই। নাইম ঢাকা থেকে, আয়ুব আলী চট্টগ্রাম থেকে, দাওয়াত না দাউদ, দুঃখিত, দাউদ হচ্ছে চিটাগাং থেকে। তারপর হচ্ছে রাহাত তুমি ক্লাসে রয়েছো। ওকে, আদর নামটা খুব সুন্দর, তুমি সালাম দিয়েছো। রাব্বি কুমিল্লা থেকে, রুমি রাজশাহী থেকে। তারপর জাহান, জাহান নুসরাত তুমি ক্লাস করছো রাজশাহী থেকে। দিনাজপুর থেকে অরণ্য। ওকে, তারপর প্রিন্স তুমি জিজ্ঞেস করছো কেমন আছো। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খান তুমিও জিজ্ঞেস করছো কেমন আছি। নীলফামারী থেকে প্রিন্স। ওকে, অনেকে কিন্তু ক্লাসে জয়েন করছো, তার মানে তোমরা কিন্তু জানাচ্ছ। ইমরান ঢাকা থেকে, তোমরা জানাতে থাকো যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো। আর তোমাদের দায়িত্ব হচ্ছে ক্লাসটা শেয়ার করা। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সম্প্রদান। তোমাদের প্রথমেই আমি একটা প্রশ্ন করতে যাই। আচ্ছা বন্ধুরা, বলো তো সম্প্রদান কাকে বলে?
সম্প্রদান অর্থ কি, সম্প্রদান কাকে বলে এটা বলার থেকে তুমি এতটুকু বলো যে সম্প্রদান অর্থ কি, এটা একটু আমাকে জানাও। সম্প্রদান অর্থ কি? ততক্ষণে আমরা সম্প্রদান নিয়ে একটু আলোচনা করতে চাই। সম্প্রদান নিয়ে যখন আলোচনা করব তখন যে কথাটা বলবো, সম্প্রদানটা আসলে কি। সম্প্রদান আসলে দুই ধরনের হয়। সম্প্রদান দুই ধরনের হয় কিরকম? ধরো সম্প্রদান মানে কি? সম্প্রদান মানে হচ্ছে দান করা। সম্প্রদান মানে কি? দান করা। তো এখন এই যে দান যে তুমি করছো, এই দান দুই ধরনের হবে। একটা দান হচ্ছে তুমি একবারে দিয়ে দিলে, আর একটা দান হচ্ছে তুমি দিয়েছো কিন্তু এই দানটা তোমার কিন্তু একবারে দাওনি, অর্থাৎ এই দেওয়ার পেছনে তোমার একটা শর্ত রয়েছে। কিরকম শর্ত? আমি একটু শর্তটা বর্ণনা করি। যেমন হচ্ছে তুমি যদি একজন রিক্সাওয়ালাকে টাকা দাও তাহলে তুমি অবশ্যই তাকে চুক্তি অনুযায়ী টাকা দিবে। অবশ্যই তুমি রিক্সাওয়ালাকে এমনি এমনি টাকা দিবে না। তুমি কিন্তু কখনো রিক্সাওয়ালাকে এমনি এমনি টাকা দাও? তুমি কি বলো নেন ভাই রিক্সাওয়ালা ভাই 100 টাকা নেন, এরকম কি কখনো নাও? নিশ্চয়ই না। তুমি রিক্সাওয়ালাকে যখন টাকা দাও তার সাথে একটা মৌখিক চুক্তি হয়। ধরো তুমি এখান থেকে মতিঝিল যাবা, এখান থেকে মালিবাগ থেকে যদি মতিঝিল যেতে হয় তাহলে বাসা মোটামুটি তোমার ভাড়া দিবে কত? 50 টাকা। এই যে তুমি 50 টাকা দিচ্ছ, এই 50 টাকা কিন্তু হচ্ছে তোমার চুক্তি, হচ্ছে একটা মৌখিক চুক্তি হচ্ছে। মৌখিক চুক্তির মাধ্যমে আমি তাকে টাকাটা দিচ্ছি। তার মানে এই যে দেওয়াটা হচ্ছে, এই যে দানটা হচ্ছে, এই দানটা কখনোই কিন্তু সম্প্রদান হচ্ছে না, কারণ চুক্তির মাধ্যমে হচ্ছে। আমরা দোকানদারকে যে টাকা দেই, এই দোকানদারকে টাকা দেওয়া কিন্তু কি হয় না বন্ধুরা, দোকানদারকে টাকা দেওয়াটাও কিন্তু কখনোই সম্প্রদায়ের মধ্যে পড়বে না। কারণ দোকানদারকে যখন টাকা দিচ্ছি তাকে চুক্তির মাধ্যমে টাকা দিচ্ছি, যেহেতু চুক্তির মাধ্যমে টাকা দিচ্ছি, একটু বিনিময়ে টাকা দিচ্ছি, তখন সেই দানটা কখনোই সম্প্রদান হবে না। প্রশ্ন হচ্ছে যদি সেই দান সম্প্রদান না হয় তাহলে সেই দানকে কি বলে? এই উত্তরটাও তোমরা একটু দাও। তার আগে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম নিঃশর্ত দান মানে কি। তোমরা দেখি কে কি বললে। নিঃশর্ত দান মানে হচ্ছে দান করা। ওকে, প্লাবন তালুকদার বলছো দান দিলে কি ফেরত নেওয়া যায়? অনেকে অবশ্য নেয়। আচ্ছা, নিজ থেকে দান করা। তারপর হচ্ছে আর কে কি লিখছো? মোটামুটি সবাই যে উত্তরটা দিচ্ছে হচ্ছে দান করা, এই উত্তরটা সবাই দিচ্ছ। ওকে, এখন খেয়াল করে দেখো যে এই যে তোমরা সবাই বলছো যে দান করা, এই ব্যাপারটা আসলে কি আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। বিষয়টা হচ্ছে দান দুই ধরনের। সম্প্রদান, বেসিক্যালি সম্প্রদান কথার মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, সম্প্রদান। সম্প্রদান মানে হচ্ছে নিঃশর্ত দান। নিঃশর্ত দান কথা কি বোঝা গেল? তাহলে যে কয়েকটা দান নিঃশর্ত হবে তাকে আমরা বলবো হচ্ছে সম্প্রদান। ঠিক আছে, এখন নিঃশর্ত দানের যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে ভিক্ষুককে যখন ভিক্ষা দিচ্ছি, আমি তাহলে লিখি এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও, দাগ হচ্ছে এটার নিচে। তো কাজ কি? ভিক্ষা দেওয়া। ভিক্ষাটা কাকে দিচ্ছে? ভিক্ষুককে। এই দেখো দান করা, তাহলে একে একদম নিঃশর্ত দান করছে না। ভিক্ষুকের কাছ থেকে টাকা দিয়ে তো আমি নিশ্চয়ই তার কাছ থেকে টাকা অবশ্যই ফেরত নিই না, বা তার সাথে কি আমার কোনো চুক্তি হয় ভিক্ষুকের সাথে? ধরো রাস্তার মোড়ে একটা ভিক্ষুক দাঁড়িয়ে রয়েছে, তার সাথে কি আমি এরকম কোনো চুক্তি করি, এই শোন আজকে তোকে 10 টাকা দিলাম, কালকে কিন্তু তুই আমাকে এই 10 টাকা ফেরত দিবি, এরকম কোনো কথাবার্তা থাকে? নিশ্চয়ই না। আমাদের ভিক্ষুকের সাথে কিন্তু কখনো এরকম কোনো কথাবার্তা থাকে না। তার মানে ভিক্ষুকে যে টাকাটা দিচ্ছে এই টাকাটা কিন্তু একদম নিঃশর্ত দান। বা সৎ পাত্রে কন্যাদান করো, এই যে সৎ পাত্রে কন্যাদান করা, যখন কন্যাদান করা হচ্ছে পাত্রের কাছে, তার স্বামীর কাছে, তখন কিন্তু একেবারে দান করে দেওয়া হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সবসময় সম্প্রদান হয়, মানে নিঃশর্ত দান হয়। এখন এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সম্প্রদান। আচ্ছা, পাশাপাশি এর সাথে কি রয়েছে? কে। এখন একটা কথা মাথায় রাখবা, এই যে কে এবং রে, এটাকে বলা হয় দ্বিতীয়া। কিন্তু মাথায় রাখবা কে রে যদি সম্প্রদানে হয়, কিসে হয়? সম্প্রদানে। কে রে সম্প্রদানে হলে সে চতুর্থী হয়। এই কথাটা মাথায় রাখতে হবে, এটা নোট। এই নোটটা খুব ভালো করে মাথায় নাও। কে রে নরমালি হচ্ছে দ্বিতীয় বিভক্তি। কে রে কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। কিন্তু মাথায় রাখতে হবে যদি কে রে সম্প্রদানে আসে তাহলে সেই কে রে অবশ্যই চতুর্থী হয়। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এখন তোমরা আমাকে কি কি একটা প্রশ্ন করেছিলাম, যে সেই প্রশ্নের উত্তরটা তোমরা কেউ দিতে পারছো কিনা? উত্তরটা আমি আজওয়াত
রেহান আজিম, আচ্ছা ধোপাকে কাপড় দাও। শারিয়ার তুমি বলছো অপাদান না। আচ্ছা উম্মে হাবিবা, না তোমার উত্তরও হয়নি। আচ্ছা রেহান আজিম, তুমি উত্তর না, তোমার উত্তরটা নিতে পারছি না। দুই প্রকার সম্প্রদান অপাদান, না না না, এটা অবশ্যই না। রেহান আজিমের উত্তর ভুল। পারভেজ চৌধুরী, তুমি ব্রাহ্মণবাড়ি থেকে, ওকে ঠিক আছে। যারা উত্তর দিচ্ছ তোমাদের উত্তরটা একটু ভুল হচ্ছে। চলো আমি উত্তরটা একটু তোমাদের শিওর করে দেই। সেটা হচ্ছে যে এই যে দেখো সম্প্রদান, আমি যে কথাটা বলছিলাম যে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্ন উত্তর আমি যাবো, একটু ওয়েট করতে হবে। কে, তাহলে এই কে দেখো দ্বিতীয়াতে হয়, কে যেহেতু দ্বিতীয়াতে হয় তার মানে এই এখন দেখো সম্প্রদান, সম্প্রদান যেহেতু হয়েছে তার মানে এটা চতুর্থী হবে, তার মানে এটা সম্প্রদান, আমি কি বলবো এটাকে চতুর্থী। এই কে কে দ্বিতীয়া বলবো না। মনে রাখতে হবে সম্প্রদানে যদি কখনো কে রে হয় সেক্ষেত্রে অবশ্যই চতুর্থী হয়। কথা কি বোঝা গেল? এখন চলো তোমাকে আরেকটা উদাহরণ দেই। যদি বলি ধোপাকে কাপড় দাও, এখন খেয়াল করে দেখো এখানেও কিন্তু দাও, এখানেও দাও। এখন তোমরা এই দুটো দাও দেখে তোমাদের মনে হতে পারে তাহলে বোধ হয় এখানে দুটোই সম্প্রদান হবে। বন্ধুরা কথাটা একদমই সত্য নয়। একটু এখানে ছোট্ট একটা ট্রিক্স রয়েছে, মাথায় রাখতে হবে। যে সকল দান আমরা একবারে দিই তাকে বলা হয় সম্প্রদান, মানে নিঃশর্ত দান। কিন্তু যে সকল দান একবারে দেওয়া হয় না সেই সকল দানকে বলা হয় হচ্ছে কর্ম। কি বলা হয় বন্ধুরা? কর্ম। একটু মাথায় রাখতে হবে। তোমরা যারা ভুল উত্তর দিচ্ছিলে তাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে যারা ধোপাকে কাপড় দাও এটা যারা উত্তর দিচ্ছিলে তাদেরকে শুধরিয়ে কথাটা বলছি যে এই ধোপাকে কাপড় দাও এটা কিন্তু নিঃশর্ত দান নয়। কারণ কি, আমি যখন ধোপাকে কাপড় দেই একটু খেয়াল করে দেখো, ধোপাকে কাপড় দেওয়ার জন্যে আমি কিন্তু ধোপাকে ধরো কাপড় দিলাম, এরপর ধোপা ওই কাপড়টা ধুবে, শুকাবে, শুকানোর পর ওই কাপড়টা লন্ড্রি করে আনবে, লন্ড্রি করে এনে ইস্ত্রি করে এনে আমার কাছে আবার ফেরত দিয়ে যাবে। তার মানে কি এই যে ধোপাকে কাপড় আমি একবারে দিয়ে দিলাম না, ধোপাকে যে কাপড়টা দেওয়া হচ্ছে সেই কাপড়টা কিন্তু ফেরত যোগ্য, সেটা আমার কাছে আবার চলে আসছে। যেহেতু ধোপার কাপড়টা আবার ফিরে চলে আসছে এই জন্য এই ধোপাকে কাপড় দাও এটা কিন্তু সম্প্রদান না, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে কর্ম। তাহলে যে ধরনের দানগুলো, যে ধরনের দান নিঃশর্ত দান নয় সেই ধরনের দানটা হয় হচ্ছে কর্মকারক। কথাটা বুঝতে হবে, শুধুমাত্র নিঃশর্ত দানটাই হচ্ছে সম্প্রদান হয়। আর যে সকল দান ফেরত যোগ্য হয়, যেমন আমি যদি তোমাদের আরো কয়েকটা উদাহরণ দিয়ে বলি, যেমন ওই যে ভিক্ষুককে ভিক্ষা দাও এটা সম্প্রদান হচ্ছে, কিন্তু পাশাপাশি আমি যদি রিক্সাওয়ালাকে 50 টাকা দিলাম, তাহলে রিক্সাওয়ালাকে যে 50 টাকা দিচ্ছি এই টাকা দেওয়া কিন্তু আমার চুক্তির মাধ্যমে হচ্ছে। যেহেতু চুক্তির মাধ্যমে হচ্ছে সেই কারণে এই রিক্সাওয়ালাকে দেওয়া টাকাটা কিন্তু আমার কিসে যাচ্ছে? চুক্তির মধ্যে যাচ্ছে। এই জন্য এটা রিক্সাওয়ালা তখন কর্ম হবে, রিক্সাওয়ালা তখন কি হবে বন্ধুরা? কর্ম হবে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা সবাই একটু আমাকে জানাও যে এই যে কেন ধোপাকে কাপড় দাও এটা কর্ম হলো, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এটা কেন সম্প্রদান হলো আর এটা কেন কর্ম হলো। আর এটা কর্মে, এখানে কিন্তু দেখো এটা কর্ম না, তার মানে এটা কি হবে? এটা দ্বিতীয়া হবে। এটা কি হবে? দ্বিতীয়া। কেন? কারণ সম্প্রদানে কে রে হচ্ছে চতুর্থী হয়, আর এই কে রে অন্যান্য যে কারক রয়েছে সেই কারকে কিন্তু দ্বিতীয় হবে, আর সম্প্রদানের চতুর্থী হবে। সম্প্রদানের চতুর্থী আর কে রে যদি অন্য কারকে হয়, অন্য 5টা কারকে হয়, সেটা দ্বিতীয় হয়। তাহলে যখন সম্প্রদান হয়েছে তখন কে কি হয়েছে? চতুর্থী হয়েছে। আর যখন কর্ম হয়েছে কে কি হয়েছে? দ্বিতীয় হয়েছে। এই বিভক্তিটা খুব ভালো করে মাথায় রাখবা। এমসিকিউর মধ্যে কিন্তু এই টাস্কগুলো প্রায় আসে। এই যে তোমরা যারা বলছিলে যে এমসিকিউ তোমরা পারছো না, এই ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল রাখো না তাহলে কিন্তু এমসিকিউ গুলো খুব ভালো করে বোঝা যায়। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এই ধোপাকে কাপড় দাও এই যে কর্ম, এটা যে কর্ম, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে প্লিজ জানাও, জানালে খুব ভালো হবে। এখন তোমাদেরকে আরেকটা জিনিস একটু খুব ভালো করে বুঝিয়ে দেব। সেই জিনিসটা হচ্ছে যে এই প্রশ্নটাও প্রায় পরীক্ষায় আসে, একদম 100% প্রায় পরীক্ষায় আসে। সেটা হচ্ছে জলকে চলো। এখন দেখো জলকে চলো এর কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, পুরো কথাটা যদি তোমাদেরকে আমি বলি, মাঝিকে যাত্রী বলছিল, মাঝিকে বলছে যে বেলা যে পড়ে এলো, মানে সন্ধ্যা হয়ে চলে এসেছে,
এখন তুমি কি করো, ওই বেলা যেহেতু পড়ে এসেছে, মানে দিন শেষ হয়ে যাচ্ছে, এই জন্য তুমি নৌকাটা একটু জলের দিকে নাও, এই কথাটা বলছে। যেহেতু নৌকাটা জলের দিকে নাও, এই কথাটা যেহেতু বলা হচ্ছে, তো সেই কারণে বলছে এই জলের দিকে কোন একটা উদ্দেশ্য, কোন একটা দিকে হলে তখন সেটা কি হয় বন্ধুরা, তখন সেটা হচ্ছে সম্প্রদান হয়। এই যে জলকে, এই কে মানে হচ্ছে দিকে, এই কে মানে কি বন্ধুরা, দিকে। যেহেতু এটা দিকে, এই দিকে বলতে কি বোঝাচ্ছে, উদ্দেশ্য। কি বোঝাচ্ছে, উদ্দেশ্য। এরকম যেগুলো উদ্দেশ্য বোঝাবে, এই উদ্দেশ্যগুলো বন্ধুরা কি হবে, এই উদ্দেশ্যগুলো হচ্ছে সম্প্রদান হবে। কি হবে বন্ধুরা, সম্প্রদান। অনেকেই কে নিয়ে অনেক প্রশ্ন করো যে বেসিক্যালি এইটা কে বলতে কি বোঝাচ্ছে, কে বলতে কিন্তু দিকে বোঝাচ্ছে, মানে উদ্দেশ্য। এরকম যদি উদ্দেশ্য হয়, সেই উদ্দেশ্যগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কি হবে, সেই উদ্দেশ্য কিন্তু তোমাদের সম্প্রদান হবে, এই কথা মাথায় রাখতে হবে। আর একটা কথা মাথায় রাখবা, এটাকে সম্প্রদানের পাশাপাশি কিন্তু আর একটা কথা বলা হয়ে থাকে, সেই কথাটা হচ্ছে সম্প্রদানের পাশাপাশি এটাকে বলা হয়ে থাকে হচ্ছে নিমিত্তার্থে। মাথায় রাখবা, এরকম নিমিত্তার্থে কথাটা কিন্তু ওই হেতু উদ্দেশ্যে, মানে কোনো একটা উদ্দেশ্য বা কোনো একটা কারণ বোঝায়। নিমিত্তার্থে বলতে কি বোঝায়, হেতু। হেতু মানে কি, কোন একটা কারণ, মানে হচ্ছে কোন একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য বা কোন একটা কারণ বোঝালেও কিন্তু সম্প্রদান হয়, এটাকে নিমিত্তার্থও বলা যায়। নিমিত্তার্থের কথাটা অনেকের কাছেই কিন্তু একটু কঠিন মনে হতে পারে বা অনেক জটিল মনে হতে পারে, বাট আমি বলবো এটা কোনো জটিল কোনো প্রসেস না, এটা খুব কন্টিনিউয়াস একটা প্রসেস। মানে নিমিত্তার্থের কথাটা এক্সট্রা করে যেহেতু যোগ করেছে ব্যাকরণবিদরা, এই জন্য এটা খুব একটা ঘাবড়াবার কোনো কিছু নেই, বিশ্বাস করি, আশা করি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে যে কথাটা বলার সেটা হচ্ছে যে তোমরা এটা কারা কারা বুঝতে পারছো আমাকে একটু জানাও। হ্যাঁ, অনেকেই কিন্তু আমাকে বলেছো যে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সম্প্রদানের চতুর্থী কেন, এই কথা আমি পারভেজ না প্লাবন তালুকদার আমি কিন্তু বলেছি। মনে রাখবা, কে রে অন্যান্য, মনে করো যে কারক কয়টা, কারক হচ্ছে ছয়টা, ছয়টার মধ্যে একটা হচ্ছে সম্প্রদান। কে রে যখন সম্প্রদান হবে তখন সেটা চতুর্থী হবে, আর কে রে যদি অন্য কোনো কারকে হয় অবশ্যই সেটা দ্বিতীয় হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, কারা কারা বুঝতে পারলে? প্রিন্স তুমি বলে বুঝছি স্যার, বুঝতে পারছি। কুদরত আলী তুমিও বুঝতে পারছো, রহমত, তারপর রাহিমা, দুঃখিত, রাহিমা তুমিও বুঝতে পারছো, মোহাম্মদ ইউনুস আপনিও বুঝতে পারছেন। আচ্ছা, ওকে, অনেকেই যেহেতু বুঝতে পারছে তার মানে মোটামুটি আমরা ক্লাসটা এগোতে পারি। ওকে, নাদিম বলছে একদম ক্লিয়ার, বুঝতে পারছো। তারপর কি বললো হাসান মেহেদি, রিপিট করেন প্লিজ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা রিপিট করছি, কোনো সমস্যা নেই। আমি বলছি জলকে চলো, মানে জলের দিকে চলো, জলের উদ্দেশ্যে চলো। এই যে জলের উদ্দেশ্যে চলা, এই জলের উদ্দেশ্য মানে হচ্ছে কোনো একটা উদ্দেশ্য যখন বোঝাবে, এটা ব্যাকরণিক একটা নিয়ম, যখন কোনো একটা কিছু উদ্দেশ্য বোঝাবে, এই উদ্দেশ্য হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে তোমাদেরকে বুঝতে হবে যে এটা নিমিত্তার্থে হয়, মানে সম্প্রদান হয়। আমরা সম্প্রদান বলতে যা বুঝি, নিমিত্তার্থে অর্থ ওই একই রকম বোঝাবো, কোনো একটা উদ্দেশ্য টাইপের কোনো কিছু বুঝবো। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে ওকে, তাহলে আদর তুমিও বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। নূর আমি কিন্তু আবার বলেছি, আশা করি এখন তোমার বোঝার কথা। এবার চলো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমাদের যে কয়েকটা সম্প্রদানের আরো কয়েকটা বিষয় আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে যে মনে রাখবা নিঃশর্ত দানের পাশাপাশি, নিঃশর্ত দানের পাশাপাশি যদি কখনো ধর্মীয় মূলক হয়, ধর্মীয় প্লাস উদ্দেশ্য তো বললামই, উদ্দেশ্যের পাশাপাশি যদি তুমি যদি দেখো যে কাউকে স্নেহ করা হচ্ছে, স্নেহ অথবা সম্মান, যদি সম্মান হয়, ধর্মীয় স্নেহ সম্মান যদি এগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু কি হবে, সেক্ষেত্রেও সম্প্রদান হবে। যেমন আমি যদি বলি বাবা নামাজে গেল, তোমাকে বুঝতে হবে এই যে নামাজ এটা ধর্মীয়মূলক শব্দ। তুমি দুনিয়াতে এরকম যত ধর্মীয়মূলক শব্দ শুনবা, সকল শব্দকেই তুমি বলবা হচ্ছে সম্প্রদান। কথাটা একদম মাথার মধ্যে খুব ভালো করে গেঁথে নাও যে যখন তুমি ধর্মীয়মূলক কোনো শব্দ শুনবা তখন সেটাকে কি বলবা, তুমি সেটাকে সম্প্রদান বলবা। আবার যদি কাউকে স্নেহ ভালোবাসা এরকম যদি কোনো কিছু বোঝায়, যেমন শিক্ষককে শ্রদ্ধা করো, তাহলে আমি একটু লিখি
শিক্ষককে শ্রদ্ধা করো। এখন দেখো এই যে শিক্ষককে এটা কি হবে? এটা হচ্ছে সম্প্রদান হবে। কেন সম্প্রদান হবে? সম্প্রদান হওয়ার কারণটা হচ্ছে এটা হচ্ছে সম্মান জানানো হচ্ছে। তাহলে বাচ্চাদেরকে যখন আমি স্নেহ করব, তো যাকে স্নেহ করব, যে বাচ্চাকে স্নেহ করব, ছোট জুনিয়র যাকে আমি স্নেহ করব, সে হচ্ছে সম্প্রদান হবে। এরকম স্নেহ, আদর, ভালোবাসা সবকিছু যাকে করা হবে, যাকে উদ্দেশ্য করা হবে, সে হচ্ছে সবসময় সম্প্রদান হবে। কথাটা কি বুঝতে পারলে? তো যারা বুঝতে পারছো তারা একটু আমাকে জানাও যে হ্যাঁ তুমি বুঝতে পারছো। এবার দেখো তাহলে শিক্ষককে এটা কেন? শ্রদ্ধা। যাকে শ্রদ্ধা করবে, যে শ্রদ্ধা নিচ্ছে, সে সম্প্রদান হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে এই কোডগুলো দয়া করে মাথায় রাখবা। তাহলে তোমরা যারা এমসিকিউতে সমস্যা ফেস করো, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। এবার চলো আমরা এই যে আরেকটা উদাহরণ যদি দেই, এই উদাহরণটাও প্রায় পরীক্ষা এসে থাকে। বিশেষ করে তোমাদের আজকে যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে, এই উদাহরণগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় অনেকবার আসে, সেই উদাহরণগুলো বারবার দেওয়া হচ্ছে। যেমন আমি যদি বলি দেশের জন্য প্রাণ দাও, দাগ হচ্ছে দেশের। খেয়াল করে দেখো এই যে দেশের জন্য প্রাণ দাও, দেশের জন্য প্রাণ দাও, তাহলে এটা কি হবে? এটা দেশের জন্য একদম প্রাণ দিয়ে দিচ্ছি না, একদম নিঃশর্ত দান করে দিচ্ছি না। আমি দেশের জন্য যখন প্রাণ দিই তখন কি আমার কোনো স্বার্থ থাকে? না, শুধু আমার দেশটাই থাকে। তো দেশের জন্য যখন আমি একদম প্রাণ দিয়ে দিচ্ছি, তখন এটা কিন্তু কি হবে? তখন এটা নিঃশর্ত দান হবে। তো এই জন্য এটাও কিন্তু সম্প্রদান হবে। তো এটা হবে হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী। ষষ্ঠী কেন হবে? দেখো এখানে অতিরিক্ত কি রয়েছে? দেশ। আর অতিরিক্ত কি? অতিরিক্ত হচ্ছে এর। তো বন্ধুরা এর এটা কোনটা মনে রাখতে হবে? যদি র বা এর থাকে, তখন এটা কি হয়? তখন এটা বিভক্তি ষষ্ঠী হয়। এই কথাটা মাথায় রাখতে হবে। যদি র বা এর হয় তাহলে এটা ষষ্ঠী হয়। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন প্লাবন তালুকদার বলছে সম্প্রদান কি ব্যক্তি নাকি বস্তু? আচ্ছা দেখো, ব্যক্তি বস্তু যে কোনো বেসিক্যালি ব্যক্তিরাই হয়, সম্প্রদান ব্যক্তিরাই হয়। তবে বস্তুর কথাটা আলাদা করে এখানে কোনো কিছু বলা হয়নি। আমি কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন একবারও দেইনি। প্লাবন তালুকদার তোমার প্রশ্ন উত্তরে বলছি, আমি কিন্তু একবারও বলিনি যে বস্তু ব্যক্তি এগুলা হবে। সম্প্রদান হওয়ার জন্য শর্তটা হচ্ছে ব্যক্তি বস্তু না, এটা কোনো শর্ত না, এটা কোনো রুলস না। সম্প্রদান হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে আমি নিঃশর্ত দান করছি কিনা, বা সেই শব্দটা ধর্মীয়মূলক হচ্ছে কিনা, বা তাকে আমি আদর স্নেহ ভালোবাসা সম্মান দেখাচ্ছি কিনা, এরকম। এই ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে সম্প্রদান হয়। আমি সম্প্রদানের ক্ষেত্রে আলাদা করে যদি আমি এখন বলি যে ব্যক্তি বস্তু, তাহলে এটা একটা কন্ট্রাডিকশনে চলে যাবে, তখন কিন্তু এর মধ্যে আরো ঝামেলা লেগে যাবে। তা আমরা ওই ঝামেলায় যাব না। প্লাবন তালুকদার, আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। ওকে, আচ্ছা প্লাবন তালুকদার তুমি বুঝতে পারছো কিনা এটা আমাকে বোঝাও। লাকি একটা প্রশ্ন করেছো যে নুরুন্নাহার লাকি, তুমি বলছো স্যার দ্বিতীয় বিভক্তিতে এ অতে আছে, আবার সপ্তমীতে এ অতে আছে, বাক্যে এ অতে থাকলে আমি কিভাবে বুঝবো দ্বিতীয় না সপ্তমী? খুব ভালো প্রশ্ন। দেখো নুরুন্নাহার, আমি তোমাকে যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এ অতে এটা বেসিক্যালি দ্বিতীয়াতে না, এ অতে এটা প্রথমাতে আছে। তোমার কমেন্টে একটা ভুল রয়েছে। প্রথম ভুলটা হচ্ছে এ অতে এটা প্রথমাতেও রয়েছে, আবার এ অতে সপ্তমীতেও রয়েছে। এই প্রশ্নটা করার কথা ছিল, তুমি একটু প্রশ্নটা ভুল করে ফেলেছো। আচ্ছা, আশা করি তুমি বুঝে ফেলেছো। এখন তোমার উত্তর শুনো। উত্তরটা হচ্ছে এ অতে এটা প্রথমাও হয়, আবার এ অতে সপ্তমীও হয়। তুমি যদি প্রথমা লেখো তাতেও কোনো ভুল নেই, তুমি যদি সপ্তমী লেখো তাতেও কোনো ভুল নেই। কথা কি বুঝতে পারলে? কোনোটাই ভুল না। তবে সাধারণত আমি যে কাজটা করি, সাধারণত সপ্তমী লিখি। এখন কথা হচ্ছে যে তোমাদের যদি এমসিকিউর অপশন অনুযায়ী উত্তর দিবা। যদি অপশনে যদি তোমার সপ্তমী থাকে তাহলে সপ্তমী দিবা, আর যদি প্রথমা থাকে তাহলে প্রথমা দিবা। এখন তোমার প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাইয়া সপ্তমী আর প্রথমা যদি একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? ভাইয়া এরকম প্রশ্ন আসবে না, কারণ যারা প্রশ্ন করবে তারা খুব ভালো করেই জানে যে এই অর্থে এটা প্রথমাও হয়, এটা সপ্তমীও হয়, অতএব একসাথে দিবে না। আর যদি দিয়ে থাকে সেটা প্রশ্নের ভুল। আশা করি নুরুন্নাহার তুমি তোমার উত্তর বুঝতে পেরেছো। প্লাবন তালুকদার এবং নুরুন্নাহার তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা এটা আগে বলো,
মামিয়া মারুফা, হ্যাঁ তুমিও বুঝতে পেরেছো। প্লাবন তালুকদার আবার একটা প্রশ্ন করেছো, বাবা নামাজে গেল, এখানে নামাজ কি নির্দেশ করে? এখানে নামাজ হচ্ছে ধর্মীয় মূলক। আমি একটা কথা দেখো লিখে দিয়েছি, এই যে প্লাবন তালুকদার, তুমি একটু খেয়াল করে ক্লাস করো, খেয়াল করে তুমি জিনিসটা বুঝতে পারবে। আমি এখানে ধর্মীয় মূলক লিখে দিয়েছি। যদি ধর্মীয় মূলক হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কি হবে বন্ধুরা, সেটা অবশ্যই চোখ বন্ধ করে তুমি অবশ্যই সেটাকে সম্পূর্ণ লিখে দিবা। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আচ্ছা যদি ইসলাম ধর্মের ক্ষেত্রে হয় সেটা তো হয়, হিন্দু বা অন্য ধর্মের ক্ষেত্রে অবশ্যই হয়। আমি কিন্তু ধর্মীয়র মধ্যে একবারও বলিনি যে শুধুমাত্র মুসলমান, আমি বলেছি যে ধর্মীয়মূলক। তার মানে কি, যে কোনো ধর্ম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ ধর্ম। এখন পূজা শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? হিন্দু ধর্মের ক্ষেত্রে অবশ্যই সেটা সম্প্রদান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখন বলি যে বাবা চার্চে গেল, এখানে চার্চ কিন্তু অবশ্যই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেটা কিন্তু ধর্মীয়মূলক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা সম্প্রদান হবে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে সোহান একটা প্রশ্ন করেছো যে বাবা নামাজে গেল, এখানে স্বার্থ আছে। দেখো, স্বার্থ ব্যাপারটা এখানে কাজ করছে না, স্বার্থ বা শর্ত ব্যাপারটা এখানে একদমই কাজ করছে না। তোমার প্রশ্নটার মধ্যে একটা আমি একটা ঝাপসা ব্যাপার রয়েছে। তবে আমি সোহানের উত্তরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখো, যখন মাথায় রাখবা যদি সেটা ধর্মীয় মূলক হয়, আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলেছি, যদি ধর্মীয় মূলক হয় সেক্ষেত্রে সেটা কিন্তু কি হয়, সেক্ষেত্রে সেটা সম্প্রদান হয়। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তখন রয়ের বিভক্তি হয় না। আচ্ছা, রয়ের বিভক্তি হয় না এই ব্যাপারটা মূলত এই ধরনের কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায় না। রয়ের বিভক্তি যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু রয়ের বিভক্তিটা হতে পারে। তো বন্ধুরা আশা করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি। এখন চলো আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপটাতে বলা হচ্ছে যে আমরা এখন অপাদান নিয়ে পড়ব। আচ্ছা আচ্ছা, সেটা বুঝতে পারছি, কিন্তু জানতে চাচ্ছি নামাজ কি বস্তু নির্দেশ করছে? না না না, নামাজ বস্তু হতে পারে না। প্লাবন তালুকদার, নামাজ কিন্তু বস্তু হতে পারে। নামাজ কেন বস্তু হবে? নামাজ কি বস্তু? তোমার কি মনে হয় নামাজ এটা বস্তু? বস্তু কোনটা? চেয়ার, টেবিল, খাট, ফ্যান, চশমা, মোবাইল, এগুলো হচ্ছে তোমার হচ্ছে বস্তু। নামাজ কি তোমার আদৌ কখনো বস্তু মনে হচ্ছে? নিশ্চয়ই না। নামাজ কিন্তু এখানে বস্তুর মধ্যে পড়বে না। তো এই ব্যাপারটা তোমাকে কিন্তু বুঝতে হবে। তো ওকে, তোমাদের আশা করি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো এখন চলো আমি তোমাদের যে জিনিসটাতে নিয়ে যাবো সেটা হচ্ছে মোটামুটি সম্প্রদান আমরা বুঝতে পেরেছি। সম্প্রদান বোঝার পাশাপাশি আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে অপাদান এবং অধিকরণ। অপাদান এবং অধিকরণ এই দুটো একসাথে বোঝার চেষ্টা করব, কারণ এই দুটো প্রায় সিমিলার, তবে তাদের মধ্যে একটু আলাদা মানে কিছু রুলস রয়েছে। সেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো। তো প্রথমেই আমি তোমাদের অপাদান এবং অধিকরণ বোঝানোর জন্য যে কথা বলবো যে অপাদান হচ্ছে মনে রাখবা কাজের শুরু অথবা যদি উৎস বোঝায়। কাজের কি বললাম খেয়াল করে দেখো। বলছো যে নাসির উদ্দিন, দেরি হয়ে গেল। ওকে, দেরি হয়ে গেলে, হ্যাঁ আমি তো বলেছি প্লাবন তালুকদার তুমি হয়তো আমার ক্লাসটা খুব ভালো করে দেখছো না। প্লাবন তালুকদারকে আমি বলবো ক্লাসটা তুমি খুব ভালো করে দেখো। আমি একটু আগেই বললাম মসজিদ মন্দির সব ক্ষেত্রে কিন্তু কি হবে, মসজিদ মন্দির সব ক্ষেত্রে যে কোনো ধর্মের ক্ষেত্রে কিন্তু সম্প্রদান হবে। প্লাবন তালুকদার তুমি একটু ভালো করে ক্লাসটা খেয়াল করো। ওকে, আচ্ছা এখন দেখো, কোনো কাজের শুরু বা উৎস বা এই ধরনের যদি হয় বা যদি ভয় হয়, এই ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপাদান হয়। আর যদি অধিকরণের ক্ষেত্রে বলা হচ্ছে অধিকরণের ক্ষেত্রে কাজের শেষ। যদি কাজের শুরু বা উৎস ভয় বোঝায়, আমি এই ভয়ের ব্যাখ্যায় আসবো, সবাই একটু ক্লাসে ওয়েট করতে হবে। আর একটা কথা বলছি যে কাজের শেষ, এই কাজের শেষটার জন্য আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবা। এখন এটা বোঝানোর আগে একটা কথা তোমাদের বলে রাখবো, সেটা হচ্ছে যে স্থান প্লাস সময়, এটা একটা নোট। স্থান প্লাস সময় সর্বদা অপাদান অথবা অধিকরণ হবে।
এটা একটা নোট, এই নোটটা খুব ভালো করে মাথায় রাখো। যারা খাতা কলম নিয়ে বসছো তোমাদের কিন্তু একটা কথা আমি প্রায়ই বলি, দয়া করে তোমরা খাতা কলম নিয়ে বসবা। জিনিসটা হচ্ছে যখন স্থান সময় হবে এটা সর্বদাই হয় অপাদান হবে আর না হলে অধিকরণ হবে। এখন কোন অবস্থাতে অপাদান হবে আর কোন অবস্থাতে অধিকরণ হবে সেটা নিয়ে তো আমি আলোচনা করব, কিন্তু তোমাদের নোট যে কথাটা বলছি, যখন তোমরা দেখবা যে কোন একটা স্থান বা সময় নির্দেশ করছে তখন সেটা অবশ্যই অবশ্যই কি হয় বন্ধুরা, তখন সেটা কিন্তু তোমাদের আচ্ছা আমার এখানে একটু সাউন্ড হচ্ছে, সাউন্ডটা আমি অফ করে নিলাম। ওকে, তো তখন অবশ্যই কিন্তু তোমাদের হয় অপাদান হবে না অধিকরণ হবে। বাকি আগের চারটা যে কারক কর্তা কর্ম এগুলা কিন্তু হবে না। কর্তা কর্ম সেক্ষেত্রে কিন্তু হবে না, বা করণও হবে না, বা সম্প্রদানও হবে না। আগের চারটা একদমই হবে না। শুধুমাত্র কি হবে, স্থান সময় এগুলো সর্বদাই অপাদান অথবা অধিকরণ হবে। কথাটা কি বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো তোমাদেরকে একদম রুলসে নিয়ে চলে যায়, মানে হচ্ছে উদাহরণে নিয়ে চলে যায়। উদাহরণটা নিয়ে তোমাদের বলবো, সেটা হচ্ছে যে আমি বললাম যে কেরামত ঢাকা থেকে গ্রামে গেল। কেরামত ঢাকা থেকে গ্রামে গেল, স্থান এখানে দুইটা, কথা খুব ভালো করে বুঝতে হবে। যেহেতু এই দুটার নিচে দাগ, এই জন্য আমরা খুব সহজেই বুঝে ফেলবো যে এই দুটা অবশ্যই অবশ্যই হয় অপাদান হবে আর না হলে অধিকরণ হবে। এখন এই দুটোর মধ্যে কোনটা অপাদান হচ্ছে আর কোনটা অধিকরণ হচ্ছে এটাই তো প্রশ্ন। চলো এই প্রশ্ন উত্তর দিয়ে ফেলি। প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিব যে এই যে দেখো ঢাকা, কাজ কি? যাওয়া। এই যাওয়া কাজটা শুরু হচ্ছে কোত্থেকে? যাওয়া কাজটা শুরু হচ্ছে ঢাকা থেকে, আর এই যাওয়া কাজটা শেষ হচ্ছে কোত্থেকে? গ্রামে। তাহলে এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ। কাজের শুরু হচ্ছে ঢাকা থেকে, মানে যাওয়া শুরু হচ্ছে ঢাকা থেকে, আর এই যাওয়া শেষ হচ্ছে গ্রামে। তাহলে শুরুটা হচ্ছে ঢাকা আর শেষটা হচ্ছে কি? গ্রাম। তাহলে অবশ্যই এর কাজের শুরু এটা হচ্ছে অপাদান আর কাজের শেষ এটা কি? অধিকরণ। তাহলে আমি চট করে লিখে দিব ঢাকা হচ্ছে অপাদান আর এই গ্রামটা হচ্ছে অধিকরণ। বোঝা গেল বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তোমাদের কি পার্টিকুলার কোনো প্রশ্ন আছে? তোমাদের প্রশ্ন আমি ওরকম কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ অনেকে এই উত্তর দিয়ে দিচ্ছ, এই ব্যাপারটা খুব ভালো লাগছে। আমি লেখার আগে কিন্তু আগে অনেকে উত্তর দিয়ে দিচ্ছ যে কোনটা অপাদান হবে কোনটা, যেমন প্রিন্স উত্তর দিয়ে দিচ্ছ, যেমন সোহান উত্তর দিয়ে দিচ্ছ, এই ব্যাপারটা খুব ভালো লাগছে। আচ্ছা একজন একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্ন একটু নিয়ে নিই। শাকিরুল বলছো স্থান সময় বিষয় বোঝালে অধিকরণ। ও আচ্ছা, তুমি প্রশ্ন করোনি, তুমি জাস্ট লিখেছো, যে তুমি বুঝতে পেরেছো এই কথাটা তুমি লিখেছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এই যে ঢাকা এটা হচ্ছে শুরু, আর এই যে গ্রামে ও যাওয়া শেষ হয়েছে এটা কি? অধিকরণ। এই জন্য এই ঢাকাটা হচ্ছে অপাদান হবে, আর এই যে গ্রাম এটা হবে হচ্ছে অধিকরণ। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তোমাকে আরো কয়েকটা উদাহরণ বলি, যেমন আমি একটু বোর্ডটা মুছে ফেলি। বোর্ডটা মুছে ফেললে তোমাদের বোঝাতে আমার বেশ সহজ হবে। গাছ থেকে পাতা পড়ে। কাজ কি? কাজ হচ্ছে পড়া। কে পড়ছে? পাতা পড়ছে। এই যে পাতা পড়ছে, পাতাটা কোত্থেকে পড়ছে? গাছ থেকে পড়ছে। এই যে পাতা গাছ থেকে পড়ছে, এই জন্য গাছ থেকে কি হবে? ওর পড়া কাজটা শুরু হচ্ছে এখান থেকে। আমি বলেছি শুরু যদি হয়, শুরু হলে সেটা কি হয়? শুরু হলে সেক্ষেত্রে এটা অপাদান হয়, অপাদান হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন দেখো এই যে পড়া কাজটা শুরু হচ্ছে অপাদান, এই জন্য এটা হচ্ছে কাজের শুরু বা উৎস বোঝাচ্ছে। এখন আমি যদি বলি যে ছাদে বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টি পড়া কাজটা শেষ হচ্ছে কোথায়? ছাদে। এই যে ছাদে বৃষ্টি পড়া শেষ হচ্ছে, এই ছাদে যেহেতু বৃষ্টি পড়া শেষ হচ্ছে এই জন্য ছাদটা কি হবে বন্ধুরা? ছাদটা হচ্ছে অধিকরণ হবে। এই কথা তোমাকে বুঝতে হবে।
আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন এই কয়েকটা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে তোমার কাছে জিনিসটা বুঝতে একটু সহজ হবে। এর পাশাপাশি এই ভয় নিয়ে তোমাদের একটা উত্তর দেই। ভয় এটা কিভাবে হচ্ছে, আচ্ছা ভয়ের আগে উৎস নিয়ে একটা উদাহরণ দেই। যেমন খেজুর রসে গুড় হয়। খেজুর রসে কি হয়? গুড় হয়। এই যে খেজুর রসে গুড় হয়, তাহলে গুড়ের উৎসটা কোথায়? খেজুর। তারপর দুধ থেকে দই হয়। কি হয়? দুধ থেকে দই হয়। তাহলে এখন উত্তরটা দেখো, এই যে দুধ এবং খেজুর, দুধ এবং কি খেজুর, এই দুধ খেজুর যদি থাকে তাহলে এখন এই গুড় এবং দই এদের উৎস হচ্ছে খেজুর, আর দইয়ের উৎস হচ্ছে দুধ। গুড়ের উৎস খেজুর, দইয়ের উৎস দুধ। এরকম উৎস যদি হয় সেক্ষেত্রে অপাদান হয়। কথা কি বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এবার আমি বললাম যে বাবাকে বড্ড ভয় পায়। এক্ষেত্রে বুঝতে হবে একটা জিনিস, এই যে বাবাকে বড্ড ভয় পায়, তাহলে বোঝার চেষ্টা করো এই যে ভয় পাওয়া, কাকে ভয় পাচ্ছি? বাবাকে। এখন এই যে বাবাকে যে ভয় পাচ্ছি, এখন বাবাকে যে ভয় পাচ্ছি, এই ভয়টা কি হচ্ছে? তোমাকে মানে ভয়ের উৎসকে বাবা, যেহেতু ভয়ের উৎস বাবা, সেই কারণে বাবা হচ্ছে এখানে অপাদান হবে। যেহেতু ভয়ের উৎস বাবা, এই কারণে এটা কি হবে? এটা অপাদান হবে। এরকম মনে রাখবা, তুমি যাকেই ভয় পাবা, তুমি যদি শিক্ষককে ভয় পাও তাহলে শিক্ষক অপাদান হবে। বাবাকে ভয় পাচ্ছ, বাবা অপাদান হবে। তুমি যদি মাকে ভয় পাও, তোমার যদি তোমার বড় ভাইকে ভয় পাও, সেক্ষেত্রে যাদেরকে ভয় পাচ্ছ, যারা ভয়ের উৎস হচ্ছে, যেমন বাঘকে ভয় পাওয়া যায়। বাঘকে ভয় পায় না কে? বাঘকে সবাই ভয় পায়। এই যে বাঘকে তুমি যে ভয় পাচ্ছ, এই বাঘকে ভয় পাওয়ার ব্যাপারটা কি হচ্ছে? বাঘকে ভয় পাওয়ার ব্যাপারটা হচ্ছে এখানে কি হবে? এখানে উৎস হবে, মানে ভয় পাওয়ার উৎস, এই জন্য এটা অপাদান হবে। এই জন্য তোমাদের বন্ধুরা মনে রাখতে হবে, অপাদান যখন হয় তখন ভয় সংক্রান্ত হলেও অপাদান হয়। আবার যদি তুমি কখনো সেটা উৎস বোঝো তখন সেটা অপাদান হয়। আবার যদি সেটা কোনো কাজের শুরু বোঝো তাহলে অপাদান হয়। আমাদের অনেক স্যাররা একটা জিনিস বুঝিয়ে থাকে, সেটা হচ্ছে যে এই ত্রুটি, বিচ্যুত, তারপর হচ্ছে দ্রক্ষিত, ভীত, আরম্ভ, জাত, গৃহীত, এইগুলো পড়তে পড়তে না আমাদের মাথা ফাতা ফাতা হয়ে গেছে। এখন এই জিনিসগুলো বোঝার থেকে তুমি যদি এই কথাগুলো বোঝো তাহলে তোমার মাথায় অনেক দ্রুত ক্যাচ করে, আর তাই জন্যই তোমাদের এই এক্সট্রা আলাদা নিয়মে তোমাদেরকে পড়ানো হচ্ছে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তোমরা এই কে কি কমেন্ট করছো একটু দেখি। ওকে জি, তুমি বুঝতে পেরেছো। স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। এক্স্যাক্টলি, স্কুল পালানো। এখন খেয়াল করে দেখো, এই স্কুল পালানো, তাহলে স্কুল পালানো কি হবে? এই প্রশ্নটা কি করেছো? প্রিন্স। আচ্ছা প্রিন্সের উত্তরটা আমি দিচ্ছি। এই যে দেখো স্কুল পালানো, তাহলে পরে পালাচ্ছে কোথা থেকে? স্কুল থেকে। পালানোটা শুরু হচ্ছে কোথা থেকে? স্কুল থেকে। যেহেতু পালানো কাজটা স্কুল থেকে শুরু হচ্ছে, তার জন্য এটা কি হবে? তার জন্য এটা হচ্ছে অপাদান হবে। আচ্ছা তারপর দেখো, বুঝছি, আকাশ বলছো বুঝছি। তারপর ওকে রাধিকা পাল, ওকে তুমি বুঝতে পেরেছো। তাহলে গাছ অপাদান, হ্যাঁ গাছ অপাদান, ওকে ধন্যবাদ। কুদরত আলী তুমি বুঝতে পেরেছো, ওকে ফাইন, ঠিক আছে। ওকে দোলা, দোলা বলছো খুব ভালো লাগছে স্যার, ধন্যবাদ স্যার এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। ওকে তোমাকেও ওয়েলকাম। রাঙামাটি থেকে তুলি ক্লাস করছো, বাহ দারুণ। এই পাহাড়ি অঞ্চল থেকে ক্লাস করছো, তোমাকে এই জন্য ধন্যবাদ। তারপরে ছাদ অধিকরণ, হ্যাঁ ছাদ এখানে অধিকরণ কারণ কাজ শেষ হয়েছে, ওকে ধন্যবাদ। ওকে অনেকেই বুঝতে পারছো, আব্দুল সালাম, নূর তুমিও বুঝতে পারছো, দোলা ওকে তুমি বুঝতে পারছো, সোহান, কারা কারা বুঝতে পারছো নামগুলো একটু পড়ে যায়। নাসির, তারপর হচ্ছে দোলা, সানজানা, তারপর হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে আব্দুল সোহান, হ্যাঁ অনেকেই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি আর কয়েকটা উদাহরণ তোমাদেরকে বোঝাই, যেমন লোভে পাপ, লোভে পাপ, আর পাপে পাপে
মৃত্যু। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকবার পরীক্ষায় আসে। আমি আগেই বলেছি ক্লাসে আজকে আমি সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এখন দেখো যে প্লাবন তালুকদার তুমি কি প্রশ্ন করছো যে স্যার যদি বিভক্তি প্রিপজিশন এ লিখে এভাবে হবে টু ফর। দেখো শুধু শুধু বাংলার মধ্যে ইংলিশটা এনো না, কারণ বাংলা ইংলিশের মধ্যে এই ধরনের বিভক্তি টাইপের দিয়ে তুমি যদি বাংলায় বুঝতে চাও তাহলে কিন্তু একদম পুরো গুলিয়ে যাবে। অতএব আমি তোমাকে বলবো তুমি এই সিস্টেমটা এড়িয়ে যাও, প্লাবন তালুকদার তোমাকে বলছি। আচ্ছা ওকে, লোভে পাপ পাপে মৃত্যু, এই জায়গাটা কি হচ্ছে? কথাটা কিরকম ছিল আসলে? কথাটা এরকম ছিল, লোভ থেকে পাপ হয়, পাপ থেকে মৃত্যু হয়, এই হচ্ছে কথাটা ছিল। এখন বিভক্তিগুলো রিলেট করে দেখ, জাস্ট কি বললো, লোভে পাপ পাপে মৃত্যু, কথাটা কি বোঝা গেল? এখন এই যে লোভে পাপ, এই লোভে পাপ হওয়ার কারণে তাহলে লোভ থেকে পাপ হচ্ছে, তাহলে পাপের উৎস কোথায়? লোভ। এই যে দেখো উৎস, এই উৎস মানে কথার সেন্সটা ধরতে হবে। তোমার সেন্স অফ হিউমার যত ভালো থাকবে, মানে তোমার বিবেচনা যত ভালো হবে, তত তোমার কারকটা ধরতে অনেক বেশি সহজ হবে। কথা বুঝতে পারলে? কমন সেন্স যেটাকে বলা হচ্ছে, এই কমন সেন্সটা অনেক বেশি প্রয়োজন। আচ্ছা এখন এই লোভে পাপ পাপে মৃত্যুতে পাপের উৎস কোথায়? লোভ। আশা করি তুমি বুঝতে পেরেছো যে এটা কেন অপদান হচ্ছে। তো এখন তোমাদের মোটামুটি এই অপদান সংক্রান্ত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তর তোমাদের দিতে পেরেছি। এখন অধিকরণ নিয়ে বেশ বড়সড় একটা আলোচনা রয়েছে, চলো আমরা সেই আলোচনায় এগোই। সেই আলোচনা হচ্ছে প্রথমে অধিকরণ। আমি তো অধিকরণ অলরেডি বলে দিয়েছি অধিকরণ কাকে বলছে, তবে কাজের শেষ বোঝানোর পাশাপাশি যদি এটা কখনো বিষয় বোঝায়, বিষয় যদি বিষয় হয় সেক্ষেত্রেও কিন্তু অধিকরণ হয়, ঠিক আছে? যেমন ছেলেটি বাংলায় ভালো না, ছেলেটি বাংলায় ভালো না, খেয়াল দেখো এটা বিষয় না? বিষয়। এখন তুমি বিষয় বলতে কি বুঝো? তুমি বিষয় বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এরকম যত বিষয় রয়েছে, বাংলা, ইংলিশ, যত বিষয় বলো না কেন, এই সকল বিষয় কিন্তু হচ্ছে বিষয়। এই ধরনের যদি কোনো বিষয়ের নাম আসে, মনে রাখতে হবে যদি এই ধরনের কোনো বিষয়ের নাম আসে, অবশ্যই অবশ্যই সেই বিষয়টা অধিকরণ হয়ে যাবে। যখন কোনো বিষয় পাবা, তুমি চোখ বন্ধ করে সেটাকে কি বলে দিবা? অধিকরণ বলে দিবা, ঠিক আছে? এখন এটা কিন্তু একটা বিষয়ের সাথে একটু কন্ট্রাডিকশন হচ্ছে। কি ভাইয়া, আপনি কিন্তু বলেছিলেন কোন একটা স্থান বা সময় কি হবে? অধিকরণ হবে। কিন্তু তোমাদের এখানে একটা কৌশল, টেকনিক, রুলস, সেটা হচ্ছে যে স্থান অথবা সময়ের পাশাপাশি যদি কখনো কেউ কোনো বিষয় বোঝায়, সেটা অপাদান না হয়ে সেটা অধিকরণ হয়। আশা করি তুমি বুঝতে পারছো। এখন দেখো এই দেখো বাংলায় এটা একটা বিষয় বোঝাচ্ছে, যেহেতু একটা বিষয় বোঝাচ্ছে এই কারণে এটা কি হবে? এটা হচ্ছে অধিকরণ হবে। কথাই কি বোঝা গেল? আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করছো যে আনান উৎস মানে আরেকবার একটু বলবেন প্লিজ? উৎস মানে আরেকবার, আচ্ছা আনান এই প্রশ্নটা বারবার করছো। আচ্ছা প্লাবন তালুকদার, তুমি যে প্রশ্ন করেছো সেই পুকুরে মাছ আছে, এই ব্যাপারটা দিয়ে আমি একটু তোমাদের কথা বলবো। তুমি যে প্লাবন তালুকদার প্রশ্ন উত্তর আসবে, আমার মনে আছে তোমার উত্তর প্রশ্নটা, আমি যাবো। আর আনান যে কথা বলছো উৎস বলতে কোনো একটা কিছু উৎস, যেমন আনন্দের উত্তরটাকে দিয়ে নিই, সেটা হচ্ছে যে দুধ থেকে দই হয়। এই যে দুধ থেকে যে দই হয়, তাহলে দুধ থেকে দই হচ্ছে, দইয়ের উৎস কি? দুধ। এই যে দইয়ের উৎস যেহেতু দুধ, এই দুধটা এই জন্য হচ্ছে অপাদান হবে। এরকম উৎস যদি কোনো কিছু বোঝায়, খেজুর রসের গুড় হয়, এদের তাহলে খেজুর রসের গুড় হচ্ছে, বা জমি থেকে ফসল পাচ্ছি, এই যে জমি থেকে ফসল পেলাম, জমি থেকে ফসল, খেয়াল করে দেখবা ফসলটা কোত্থেকে পাচ্ছি? জমি থেকে পাচ্ছি। ওই ফসলের উৎস কি? জমি। এই জন্য জমি হচ্ছে কি হবে? অপাদান হবে। এই ধরনের উৎস কথা আশা করি আনন্দ তুমি বুঝতে পেরেছ। আচ্ছা ঠিক আছে। হাসান মেরি বিভক্তি কি? হাসান, বিভক্তির আলোচনা আমি এই ক্লাসেও করছি, পাশাপাশি কিন্তু আমি কারোকে যে প্রথম পর্বের যে ক্লাসটা, সেই ক্লাসটা সেখানেও কিন্তু বোঝানো হয়েছে যে বিভক্তি কি, সেখানে বিস্তারিত একটা আলোচনা। এবং বিভক্তি প্রত্যয় আমরা পড়ছিলাম বেসিক্যালি প্রথম অংশতে, কারেন্ট যাওয়ার আগে আমরা যেখানটায় ছিলাম সেটা হচ্ছে যে প্রথম অংশতে আমরা সম্প্রদান নিয়ে কথা বলেছি। এখন আমরা কথা বলবো বেসিক্যালি হচ্ছে অপাদান এবং অধিকরণ নিয়ে।
অপাদান অধিকরণ নিয়ে আমি গত ইয়াতে বলেছিলাম, তবে ঠিক তার পর থেকে আরো বেশ কিছু অপাদান এবং অধিকরণ আলোচনা বাকি রয়েছে। সেই বাকি অংশটা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সমুদ্রে সমুদ্রে লবণ সমুদ্রে লবণ পাওয়া যায়, আর সমুদ্রে লবণ আছে। এখন একটা কথা মনে রাখতে হবে, তুমি যদি কখনো দেখো যে এই যে পাওয়া যায় কথাটা থাকে, পাওয়া যায় কথাটা থাকলে অপাদান হয়, পাওয়া যায় কথাটা থাকলে অপাদান হয়, আর আছে কথাটা থাকলে অধিকরণ হয়, অধিকরণ। একটু মাথায় রাখতে হবে যে পাওয়া যায় কথাটা থাকলে হচ্ছে অপাদান হয়, আর আছে কথাটা থাকলে হচ্ছে অধিকরণ হয়। এই কথাটা একটু দয়া করে মাথায় রাখতে হবে। তাহলে সমুদ্রে লবণ পাওয়া যায়, এটা হচ্ছে অপাদান, আর সমুদ্রে লবণ আছে, এটা হচ্ছে অধিকরণ। এই আছে থাকলে হচ্ছে সবসময় এটাকে কি বলবো? অধিকরণ। যেমন পাওয়া যায় জায়গায় যদি কখনো হয় হয় হয়, কি বললাম? হয়। যেমন তিলে তৈল হয়, তিলে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তিলে তৈল হয় আর তিলে তৈল আছে। দেখো একই রকম কথা, তিলে তৈল হয় আর আছে, আছে হলে কি হয়? অধিকরণ। মাথায় রাখতে হবে, আছে থাকলে কি হচ্ছে? এখন হয় থাকলে কি হবে? হয় আর পাওয়া যায় কাছাকাছি কথা, এই জন্য এটা হচ্ছে অপাদান হবে, অপাদান। কথা বুঝতে পারলে? আছে কথাটা থাকলে কি হয়? অধিকরণ হয়। একই রকম কথা, কথা কিন্তু একদম একই রকম, সেম একই রকম হওয়া সত্ত্বেও এই জিনিসটা হয় সেটা হচ্ছে কারক ভিন্ন রকম হয়। তোমাদের এই ট্রিক্সটা আশা করি তোমরা একটু মাথায় রাখবা। তাহলে আমি যদি বলি বনে বাঘ পাওয়া যায় অপাদান, আর বনে বাঘ আছে অধিকরণ, কথা কি বুঝতে পারলে? আমি যদি বলি যে তিলে তৈল হয় অপাদান, তিলে তৈল আছে, তাহলে হচ্ছে অধিকরণ। এই প্রশ্নগুলো সবসময় পরীক্ষায় আসে, বিশেষ করে তিলে তৈল হয় এটা তো সবসময় আসে। কোনটা অপাদান হবে কোনটা অধিকরণ হবে এটা নিয়ে কিন্তু আমাদের প্রায় সমস্যা হয়। তুমি একটা প্রশ্ন করছো আমরা রোজ স্কুলে যাই, এটা কোন কারক হবে? আমি বলছি, একটু ওয়েট করতে হবে, আমরা আরো সামনের ক্লাসটা কিন্তু আরো বর্ধিত হবে, তখন তোমরা বুঝতে পারবে যে আসলে অপাদান অধিকরণ নিয়ে আরো কথা যখন বলবো তোমাদের ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? আমি যদি বলি যে পুকুরে মাছ পাওয়া যায়, পুকুরে মাছ পাওয়া যায়, পাওয়া যায় বললে কি হবে? অপাদান। আর যদি বলি পুকুরে মাছ আছে, তাহলে এটা কি হবে? অধিকরণ। এই আছে কথাটা থাকলে হচ্ছে অধিকরণ হয়। এই কথাটা তোমাদের বারবার বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে ক্যাপচার করবা। তো এখন চলো তোমাদের অধিকরণ নিয়ে আরো বেশ কিছু কথা বলি। অধিকরণ এখানে শেষ নয়, আমরা অধিকরণ নিয়ে বিষয় নিয়ে কিন্তু একটা কথা বলেছিলাম যে ছেলেটি অঙ্কে কাঁচা। আমি এই যে আগের পার্টটা, সেই পার্টটাতেও কথাটা বলেছিলাম যে ছেলেটি অঙ্কে কাঁচা বা ছেলেটি বাংলায় ভালো। এই যে অঙ্ক বাংলা এই টাইপের যে বিষয়গুলো রয়েছে, মনে রাখতে হবে বিষয়গুলো অল টাইম যেটা হয় সেটা হচ্ছে অধিকরণ হয়। এখানে বিষয় কিন্তু কোনো স্থান সময় কোনো কিছু বোঝাচ্ছে না। কোনো কিছু না বোঝালেও মাথায় রাখতে হবে যখন বিষয় হবে সেটা অবশ্যই অবশ্যই অধিকরণ হবে। তুমি চোখ বন্ধ করে সেটাকে অধিকরণ বলে দিবা, গ্যারান্টি। যখন কোনো বিষয় বোঝাবে, যে কোনো বিষয়, যে কোনো, দুনিয়া তো অনেক বিষয় আছে, তুমি কোন কোন বিষয়, তুমি হয়তো ভূগোলে পড়ো, তুমি কোনো সামাজিক বিজ্ঞানে পড়ো, সামাজিক বিজ্ঞান হোক, মনোবিজ্ঞান হোক, হায়ার ম্যাথ হোক, বায়োলজি হোক, নৃবিজ্ঞান হোক, যাই হোক না কেন, যে কোনো বিষয় হোক না কেন, যে কোনো বিষয় তোমার হচ্ছে অধিকরণ হবে। এটা একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, মুখস্থ। যে কোনো বিষয় হলে সেটা কি হয়ে যাচ্ছে বন্ধুরা? অধিকরণ হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো তোমরা একটু মাথায় রাখবা। এবার চলে আসি যে এখন তাহলে এই ব্যাপারগুলো আমাদের মাথার মধ্যে ঢুকেছে, আমরা অধিকরণ নিয়ে কথা একটু আগাই। ঠিক আছে? অধিকরণ নিয়ে আচ্ছা, অধিকরণ নিয়ে আমি এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে দেখো অধিকরণ আবার হচ্ছে 3 প্রকার। অধিকরণ কয় প্রকার? এই অধিকরণটা হচ্ছে 3 প্রকার।
তিন প্রকার অধিকরণের মধ্যে প্রথম অধিকরণ নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথম অধিকরণটা হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ। আচ্ছা, কালাধিকরণ কথাটা কিভাবে আসলো একটু ভালো করে বুঝো। কালাধিকরণটা যেভাবে আসলো সেটা হচ্ছে যে কাল মানে কি বন্ধুরা বলতো? সময়। কাল মানে কি? সময়। তাহলে যে অধিকরণটা সময় বোঝায় তাকে বলা হয় কালাধিকরণ। যেমন প্রভাতে সূর্য উঠল। খেয়াল করে দেখো, উঠলো এই প্রভাতটা কাল মানে সময় নির্দেশ করছে। যেহেতু সময় নির্দেশ করছে তাই এটাকে বলা হচ্ছে কালাধিকরণ। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কালাধিকরণ কাকে বলছে। এরপর খেয়াল করে দেখো, এই কালাধিকরণের পর আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে তিন প্রকার। প্রথম প্রকারটা তো বুঝলাম, তার পরের প্রকারটা হচ্ছে কালাধিকরণের পর দ্বিতীয় প্রকারটা আধারাধিকরণ। আধারাধিকরণ। এখন দেখো এই আধারাধিকরণ কথাটা মানে কি? আধার মানে কি? আধার মানে হচ্ছে স্থান। এখন অনেকে বলতে পারো যে আচ্ছা আধার মানে, কিন্তু আমরা আধার মানে কিন্তু আরো একটা জিনিস পড়েছি, সেটা কি? আধার মানে হচ্ছে অন্ধকার। কিন্তু বন্ধুরা একটা কথা খেয়াল রাখতে হবে, যে আধারের অর্থ হচ্ছে স্থান সেটাতে চন্দ্রবিন্দু থাকে না, আর যে আধারের অর্থ হচ্ছে অন্ধকার সেটাতে একটা চন্দ্রবিন্দু থাকে। এই কথাটা মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারলে? তাহলে আধার এটা হচ্ছে চন্দ্রবিন্দুওয়ালা, এই জন্য এটা হচ্ছে অন্ধকার। আর যেহেতু এই আধার চন্দ্রবিন্দু নেই, চন্দ্রবিন্দু না থাকার কারণে এটা হচ্ছে স্থান। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। তাহলে আধার মানে আমি কি বুঝলাম? স্থান। তাহলে এই যে একটু আগে একটা প্রশ্ন করছিলে যে আমি রোজ স্কুলে যাই। এখন দেখো স্কুলকে এখানে একটা স্থান বোঝাচ্ছে না? যেহেতু এটা একটা স্থান বোঝাচ্ছে তাহলে এই অধিকরণটা হচ্ছে আধারাধিকরণ। কথাটা কি বোঝা গেল বন্ধুরা? তাহলে যে সকল অধিকরণগুলো স্থান বুঝাবে তাকে বলা হবে হচ্ছে আধারাধিকরণ, আর যে সকল অধিকরণগুলো কাল মানে সময় বোঝাবে তাকে বলা হবে কালাধিকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন সুমন গাইন, তুমি প্রশ্ন করছো প্রভাতে সূর্য উদিত হবে, তাহলে প্রভাতে, তাহলে এটা কি হবে? এই যে প্রভাত একটা সময়, সেটা হচ্ছে কালাধিকরণ। বুঝতে পারলে কথাটা? আচ্ছা, এখন তোমাদের যে বিষয়টা নিয়ে অনেক বেশি সমস্যা থাকে সেই বিষয়টা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে ভাবাদিকরণ। ভাবাদিকরণ যে প্রকারটা, এই প্রকারটা নিয়ে তোমাদের অনেক বেশি সমস্যা থাকে। এখন চলো ভাবাদিকরণ নিয়ে তোমাদের একটা সুন্দর করে একটা রুলস বলবো, ভাবাদিকরণ। এখন দেখো ভাবাদিকরণ বোঝার আগে যদি তোমাদের দুটো উদাহরণ দিই তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। সেটা হচ্ছে কান্নায় শোক মন্দীভূত হয়। আর একটা হচ্ছে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। কথা কি বোঝা গেল বিষয়টা? এই দুটো উদাহরণ নিয়ে আমরা এখন কথা বলবো। এই দুটো উদাহরণ যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের ভাবাদিকরণের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু আর থাকবে না। তো সবাই একটু এই জিনিসটা একটু খেয়াল রাখবে। সেটা আমি কি বলছি? একটা হচ্ছে কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নায় সূর্যোদয় অন্ধকার ধ্রুবিত হয়। এই ব্যাপারটা আসলে কি? এই ব্যাপারটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মন্দীভূত মানে কি? মন্দীভূত মানে হচ্ছে কমে যাওয়া। মন্দীভূত মানে কি? কমে যাওয়া। কান্নায় শোক মন্দীভূত হয় মানে হচ্ছে যখন তুমি কান্না করো, খেয়াল করে দেখবা কান্না করার সময় কান্না করলে কিন্তু তোমার ভিতরে যে কষ্টটা রয়েছে সেই কষ্ট অনেকটা কমে যায়, মানে শোকটা অনেকটা কমে যাচ্ছে। যেহেতু শোকটা অনেকটা কমে যাচ্ছে সেই কারণে একটু মাথায় রাখতে হবে যে এই যে কান্নায় শোক মন্দীভূত হচ্ছে, কান্নায় শোক মন্দীভূত হওয়ার দরুনে তোমাদের এই
কান্নাটা কিন্তু একটা প্রভাবক হিসেবে কাজ করছে। আবার দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। দূরীভূত হওয়া মানে কি? দূর হয়ে যায়। অন্ধকার দূর হয়ে যাচ্ছে কার কারণে? কার প্রভাবে? সূর্যের কারণে। সূর্য যখন উঠছে তখন অন্ধকারটা দূরীভূত হয়ে যাচ্ছে, মানে দূর হয়ে যাচ্ছে। এই যে দূরীভূত হয়ে যাচ্ছে, দূরীভূত হচ্ছে, এখন এই দূরীভূত হওয়ার ব্যাপারটা তোমাদের বুঝতে হবে যে কার প্রভাবে হচ্ছে? সূর্যের প্রভাব হচ্ছে। তাহলে এই মন্দীভূত বলো আর দুর্বৃত বলো, এই দুটো কাজের প্রভাবিত কার কারণে হচ্ছে? একটা হচ্ছে কান্না আর একটা হচ্ছে সূর্য। কান্নার প্রভাবে শোক কমে যাচ্ছে, সূর্যের প্রভাবে অন্ধকার কমে যাচ্ছে, অন্ধকার দূর হয়ে যাচ্ছে। অর্থটা কি বুঝতে পেরেছো? অর্থ যদি বুঝো তাহলে এই জিনিসটা বোঝাতে অনেক বেশি সহজ হবে। আমি এখানে দেখো একটা শব্দ ব্যবহার করছি, যে শব্দটা তোমাদের বুঝতে সহজ হবে। সেই শব্দটা কি? কান্নায় শোক মন্দীভূত হবে, মানে কান্নার প্রভাবে। তাহলে কান্নাটা এখানে কি? প্রভাবক। প্রভাবক, এই কথাটা অনেক দরকার এখন। আবার দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হচ্ছে। অন্ধকার দূর হয়ে যাওয়ার কারণে প্রভাবক হিসেবে কাজ করছে কি? এই সূর্য। সূর্য উদয়ের ফলে কি হয়ে যাচ্ছে? অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? প্রভাবক। এখন বোঝার চেষ্টা করো, এই যে প্রভাবকটা, প্রভাবক হওয়ার কারণে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে, একটু ভালো করে দেখো, প্রভাবক মানে কি? প্রভাবক কাকে বলে বলো তো? জানো? প্রভাবক মানে হচ্ছে যে প্রভাব ফেলতে পারে। মন্দীভূত হওয়া আর দুর্বৃত হওয়ার প্রভাব ফেলছে কে? কান্না এবং সূর্য। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে প্রভাবক, মানে প্রভাব ফেলে। এই প্রভাবক কথাটাকে আবার সংক্ষেপে ভাব বলছে। এই সেই ভাব থেকে ভাবাদিকরণ। কথাটা বোঝা গেল? তো এই যে যারা এরকম প্রভাব ফেলে, যারা এরকম প্রভাবক হয়, তাদেরকে বেসিক্যালি কি বলা হয়? ভাবাদিকরণ বলা হয়। এখন ভাবাদিকরণটা তোমরা বুঝতে পেরেছো, কিন্তু এখন তোমাদের আর একটা প্রশ্ন থাকতে পারে, আচ্ছা ভাইয়া, ভাবাদিকরণ তো বুঝলাম, আপনি এই দুটো বুঝাই দিলেন, যদি এই দুটোর বাইরে আসে? আমি গ্যারান্টি দিয়ে বলছি এই দুটোর বাইরে কখনোই প্রশ্ন আসবে না। তুমি তোমার বোর্ড পরীক্ষা বলো, তুমি তোমার স্কুলের পরীক্ষা বলো, তুমি অ্যাডমিশন পরীক্ষা বলো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এই যাবৎকালে যতবার ভাবাদিকরণ থেকে প্রশ্ন এসেছে ততবার এই দুটো থেকেই আসে। অতএব এর বাইরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তাই তোমাকে বলছি যে তুমি দয়া করে এই দুটো উদাহরণ যদি একটু মনে রাখো, তাহলে তোমাদের ভাবাদিকরণ নিয়ে যে ঝামেলাটা, এই ঝামেলা কিন্তু থাকবে না। তো ভাবাদিকরণ নিয়ে আশা করি তোমাদের সমস্যা একদমই নেই। এই দুটো উদাহরণের মাধ্যমেই কিন্তু ভাবাদিকরণটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কি পারছো না সবাই একটু আমাকে জানাও। আর এই প্রথম পর্বটা কিন্তু আমাদের একটু মানে বিদ্যুৎ গোলযোগের কারণে হঠাৎ করেই আমাদের ক্লাসটা ত্যাগ করতে হয়েছিল। আবার চলে এসেছি। যারা আবার নতুন করে জয়েন করছো তারা ক্লাসটা শেয়ার করবে, পাশাপাশি তোমরা এই যে ভাবাদিকরণটা বুঝতে পারছো কিনা সেটাও একটু কমেন্টে জানাবে। তো চলো আমরা ভাবাদিকরণ থেকে আমরা আরো একটা আলোচনায় অগ্রসর হব। সেই আলোচনা হচ্ছে, সবাই একটু খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ অধিকরণের 3টা প্রকার পড়লাম। এখন অধিকরণ 3টা প্রকারের মধ্যে আমাদের ভাবাদিকরণটা আমরা বুঝতে পেরেছি, আমরা কালাদিকরণটাও বুঝতে পেরেছি, কিন্তু আমাদের যে জায়গাটা এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে সেই বাকি জায়গাটা হচ্ছে আধারাদিকরণ। কারণ হচ্ছে বন্ধুরা, এই আধারাদিকরণ কিন্তু কয় প্রকার জানো বন্ধুরা? আধারাদিকরণ কিন্তু 3 প্রকার। এখন 3 প্রকার শুনেই তোমার অনেক বেশি ঘাবড়ে যেতে পারো, কি ব্যাপার, এমনিই অধিকরণ বুঝি না, তারপর আবার 3 প্রকার, তার মানে কি অনেক সমস্যা? না বন্ধুরা, একটু ক্লাসে ধৈর্য থাকতে হবে, তাহলেই বুঝতে পারবে তোমরা আধারাদিকরণটা 3 প্রকার কি কি খুব ভালো করে বুঝে যাবে। এখন চলো তোমাদের প্রথম এই 3 প্রকারের মধ্যে একটা প্রকার, সেটা হচ্ছে বিষয়াধিকরণ। প্রথম প্রকারটা কি? প্রথম প্রকারটা হচ্ছে বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ। এখন দেখো, দুঃখিত, আচ্ছা, বিষয়াধিকরণের মধ্যে আমি একটা কথা বারবারই বলেছি, বিষয় ফেলে। যেমন আমি তোমাদের বলেছি যে ছেলেটি অঙ্কে কাঁচা, বারবার বলছি এই প্রশ্ন অনেকবার, এই উদাহরণটা বারবার বলার মেন কারণ হচ্ছে যে এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে। ছেলেটি অঙ্কে কাঁচা, এই যে ছেলেটি অঙ্ক, এই অঙ্কটা এখানে হবে হচ্ছে অধিকরণ। কথাটি বুঝতে পারলে? এরকম বিষয় যখন হবে, তাহলে আমরা এটা প্রথমটা বুঝে ফেলেছি। এখন আমাদের 2 এবং 3 নাম্বারটা রয়েছে হচ্ছে
একটা হচ্ছে ঐকদেশিক, একটা হচ্ছে ঐকদেশিক, আর একটা হচ্ছে অভিব্যাপক। এই দুটো নিয়ে হচ্ছে আমাদের ঝামেলা। এখন এই অভিব্যাপকটা আর ঐকদেশিকটা যদি আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। ঠিক আছে, চলো আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি বলি যে পুকুরে, আমার এটা বোঝানোর আগে আমি যদি একটু এটা মুছে নিই তাহলে খুব ভালো করে বোঝা যাবে। দেখো প্রথমত কথা হচ্ছে যে 1 নম্বরে তোমাদের বলি পুকুরে মাছ আছে, আর আরেকটা হচ্ছে এই পুকুরে মাছ আছে আর পুকুরে পানি আছে। আছে আছে বলেছিলাম তো, আছে থাকলে কি হয়? অধিকরণ হয়। এখন দেখো ব্যাপারটা হচ্ছে মাছ এটা কি পুকুরের পুরো জায়গা জুড়ে থাকে? নিশ্চয়ই না। বাট পানি ওই পুকুরটার পুরো জায়গা জুড়ে থাকে। যখন পুরো জায়গা জুড়ে থাকবে না, নির্দিষ্ট এক জায়গায় থাকবে, তখন সেটাকে বলা হবে ঐকদেশিক। কি বলা হবে বন্ধুরা? ঐকদেশিক। আর যখন পুরো জায়গা জুড়ে থাকবে তখন সেটাকে বলা হবে হচ্ছে অভিব্যাপক। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমি আবার বলি, পুকুর কি এটা স্থান? এই স্থানের পুরো জায়গা জুড়ে কি মাছ রয়েছে? নিশ্চয়ই না। পুরো জায়গা জুড়ে মাছ নেই, নির্দিষ্ট জায়গা জুড়ে রয়েছে। যখন স্থানের নির্দিষ্ট একটা জায়গায় থাকবে তখন সেটাকে বলা হবে ঐকদেশিক। আর যদি কখনো তোমরা দেখতে পাও যে এই পুকুরে পানি আছে, তাহলে এই পানিটা কি তখন কি হবে? এই পানিটা হচ্ছে তখন অভিভাবক হবে, কারণ ওই পুকুরের পুরা জায়গা জুড়ে হচ্ছে পানি রয়েছে। আমি বললাম আকাশে চাঁদ আছে। কি বললাম বন্ধুরা? আকাশে চাঁদ। এটা তোমরা এখন বলো তো, আকাশে চাঁদ আছে, তাহলে আকাশে চাঁদ এটা কি হবে? ঐকদেশিক না অভিভাবক? এই উত্তরটা আমাকে সবাই একটু দাও। আবার আমি তোমাকে এটা জিনিস বোঝাচ্ছি, পুকুরে মাছ আছে। মাছ এটা কি পুরা জায়গা জুড়ে আছে? না, নির্দিষ্ট জায়গা থাকে। পুরা জায়গা জুড়ে যদি মাছ থাকে তাহলে সেটা পুকুর থাকলো না, তাই না? আচ্ছা, তাহলে মাছের গোডাউন হয়ে যাবে। এখন কথা হচ্ছে মাছ তো পুকুরের মধ্যে নির্দিষ্ট জায়গায় থাকে, তখন সেটাকে বলা হয় ঐকদেশিক। আর পুকুরে পানি আছে, পুকুরে যদি পানি থাকে তাহলে পানি তো পুরো জায়গা জুড়ে আছে, তাহলে এখন পানিটা কি হবে? অভিভাবক। তোমার কাছে আমার প্রশ্ন ছিল যে এই যে আকাশে চাঁদ আছে, তাহলে এই আকাশে চাঁদ, তাহলে এই আকাশটা তখন কি হবে? আকাশটা একটা স্থান। আকাশটা কি হবে? স্থান। আকাশ যেহেতু স্থান হবে তাহলে এই আকাশটা কি হবে? সবাই একটু ভালো করে বলো। আকাশ, আকাশে চাঁদ আছে। একজন বলছো যে আন্ডারলাইন করে দিলে ভালো করে বুঝতে পারতাম নিচের কোন শব্দটি, এরকম কারক হবে। বেসিক্যালি হচ্ছে এই পুকুরটাকে বোঝাচ্ছে। তাহলে আকাশে চাঁদ আছে, আকাশ, আকাশটা কি হবে? হ্যাঁ, অলরেডি এই যে একজন কিন্তু উত্তর দিয়ে দিয়েছো ঐকদেশিক। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। কে উত্তর দিলে? উত্তরটা দিলে হচ্ছে জাহিদ, তুমি উত্তর দিয়েছো। ওকে, ইশতিয়াক তুমিও কিন্তু উত্তর দিয়েছো ঐকদেশিক। আচ্ছা, এখন দেখো আবার ইশতিয়াক তুমি উত্তর দিয়েছো, আর জাহিদের ঐকদেশিক লেখাটা কিন্তু একটু ভুল হয়েছে, ঐকদেশিক। আচ্ছা, তারপর হচ্ছে ও দুঃখিত, তোমার নাম জিহাদ, দুঃখিত তোমার নামটা পড়া ভুল হয়েছে, জিহাদ। তারপর নুরুন্নাহার লাকি, হ্যাঁ তুমি উত্তর দিচ্ছ ঐকদেশিক। ওকে, অনেকেই কিন্তু একদম ঠিকঠাক উত্তর দিচ্ছে, তারপর তোমরা ক্লাসটা বুঝতে পারছো, ধন্যবাদ তোমাকে। তো যারা যারা উত্তর দিচ্ছ তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো বন্ধুরা আজকে পর্যন্তই, কারণ তোমাদের এই ঐকদেশিক অভিভাবক এটা অনেক ঝামেলা হয়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানাও। আর তোমাদের ইনশাল্লাহ সামনে আরো কয়েকটা ক্লাস আসবে, যেমন ধ্বনির পরিবর্তন বা ক্রিয়ার কাল, এগুলো নিয়েও তোমাদের ক্লাস আসবে খুব শীঘ্রই, সামনের সপ্তাহে। তো আশা করি তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করবে। আজকে পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।